সে মুচকি হাসবে, চোখে আনন্দ জমবে, কিন্তু বাড়ির চৌকাটে পা রাখবে মাহাদির কানে ভেসে আসে দুটি মেলি গলার কথোপকথন। সে থেমে যায়, ধীর পায়ে একটু এগিয়ে ভেতরে উকি দেয়। বাড়ির সামনে বসার জায়গায় মারিয়া বসেছে, মুখ গম্ভীর, চোখ অনবরত। পাশে বসে প্রতিবেশী এক মহিলা, রাশেদা, যার কণ্ঠে অহংকারের গন্ধ। তোমার বিয়ের 1 বছর পার হয়ে গেল, জামাই এখনো একটা নাকফুল বানিয়ে দিতে পারলো না। আমার মেয়ে আছে না, ওর জামাই তো গয়নার নিচে চাপা দিছে ওরে। কথাগুলো যেন কাছের টুকরোর মতো গিয়ে বিধে মারিয়ার বুকে। সে কিছুই বলো না, কিন্তু তার নিঃশব্দ দৃষ্টিতে চোখের নরম কোণায় জমে থাকা দুঃখ যা কাউকে থমকে দিতে পারে। মাহাদি কিছুটা দূরে দাঁড়িয়ে সে একবার হাতের শাড়ির প্যাকেটটার দিকে তাকায়। পুরো আনন্দটাই মাটি। এক চিলতে হাহাকার জমে সে তার বুকেও। ভেতরে ঢুকতেই মহিলার কণ্ঠ থেমে যায়। সে এক ঝটকায় শাড়ির আঁচল টেনে মাথায় ঠেকে উঠে দাঁড়ায়, মুখে মেকিয়ে হাসি। আচ্ছা যাই, অনেক কাজ বাকি বলে বেরিয়ে যায়। মারিয়া মাহাদির দিকে একবার তাকায়। মাহাদির ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে সেও ভিতরে ঢুকে পড়ে। রুমে গিয়ে মারিয়া আলনার কাপড়ে হাত দেয়। গুছানো জিনিসগুলোই এই মেয়ে বারবার গুছায়। মারিয়া স্বামীকে লুঙ্গি এগিয়ে দিয়ে বলে, যাও গিয়ে গোসল করে আসো। ঘর জুড়ে নীরবতা। মারিয়ার মুখে অভিমান, চোখে অভ্যস্ত যন্ত্রণার ছাপ। মাহাদি বুঝতে পারে সে এসেছে খুশি দিতে, অথচ সাথে এনেছে আরো একরাশ বোঝা। সে দ্বিধায় পড়ে, শাড়িটা এখন দেওয়া ঠিক হবে তো? কিন্তু কিছু না ভেবেই এগিয়ে এসে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। মারিয়া খুলে দেখে শাড়িটা নিঃসন্দেহে সুন্দর, নরম, ঝলমলে, তার মতো সাদামাটা। তবুও তার মুখে হাসি নেই, খুশির ছায়া নেই। মাহাদি অপেক্ষা করে। অবশেষে মারিয়ার ঠোঁট ফাটে, গলা যেন জমে থাকে বরফের মতো ঠান্ডা। রাতে কোথাও ছিলা? গলা যেন জমে থাকা বরফের মতো ঠান্ডা। মাহাদির কণ্ঠে ধরা পরে এক চিলতে হকচকানো ভান। নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি কবে থেকে ধরছো? তার কণ্ঠে সন্দেহ নেই, নেই রাগও, আছে শুধু এক ধরনের ক্লান্তি। মাহাদি চুপ করে দাঁড়িয়ে থাকে। হাতে ধরা শাড়ির বক্সটা তখনও খোলা। ভেতরে রঙিন কাপড়টা যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু কারো কথার কোনো জবাব নেই। মারিয়া, তোমার জন্য শাড়িটা আনছি, পছন্দ হয়েছে? হ্যাঁ, হইব না কেন, কিন্তু শাড়ি কেনার টাকা পাইলা কই? কামাইছি, তোমারে সুখী করতে আমি সারা দিন রাত কাজ করবো, তবুও তোমার চোখে আর জল দেখতে পারবো না। তুমি কাঁদলে বউ আমার অন্তর কাঁদে, ভীষণ যন্ত্রণা হয় ভেতর পুরে। মারিয়ার চোখ ছলছল জলে ভরে ওঠে। সে হুট করে কেন যেন মাহাদিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মাহাদি জানে মারিয়া কেন কাঁদছে। সে কথা ভেবে হুট করে তার মস্তিষ্ক জ্বলে উঠছে। তার জন্য তার মারিয়ার চোখে জল পড়ছে। তাকে মাহাদি ছাড়বে না, সেও কাঁদবে যেমন করে কাঁদিয়েছে তার মারিয়াকে বুকে জড়িয়ে ধরে মাহাদি। সেই ভেবে হাসে। সেই হাসি ভয়ানক, সেই হাসি পৈশাচিক। সকালের ঝিম ধরা আলো ঘর জুড়ে বিস্তার করছে। রোশানের ঘুম ভাঙে। হাত বাড়িয়ে পাশে খুঁজে খুঁজে পায় শূন্য। মোহনার শরীরে উষ্ণতা নেই, বালিশ নিঃসঙ্গ। রোশান চোখ বুজে ধীরে উঠে পড়ে, অভ্যস্ত পায়। বারান্দায় যায়, ঠোঁটে সিগারেট গুজে আগুন ধরায়। দোয়ার কুণ্ডলিতে ভেসে যায় ভেতরের গুমট ভাবটা। গত রাতের ঘুমটা দীর্ঘ আর ভারমুক্ত ছিল। বহুদিন পর এই প্রশান্তি, হয়তো কারণ মদ বেশি খেয়েছিল তাই। মদ খেলে রোশানের মন থাকে না কিছু। অতীতের ছায়াগুলো ঝাপসা হয়ে যায়, কষ্টগুলো ঠান্ডা হয়। অতীত ভুলে গেলে মানুষের ভেতরটা একটুখানি হালকা হয়, আর হালকা মনে ঘুমো সে গভীর। বারান্দায় দাঁড়িয়ে সে চোখ ফেলে পেছনের শ্যাওলা ধরা পুকুর পাড়ের দিকে। সেখানে বসে আছে মোহনা, সঙ্গে একটা অল্প বয়সী মেয়ে। দুজনেই পাথর ছুঁড়ছে, জলে ঢেউ তুলে হাসছে। সেই হাসির বাতাস শব্দ উড়ে আসছে ঢেউয়ের মতো করে। কি অপূর্ব সেই হাসি, তাই না? এক মুহূর্তের জন্য রোশন স্থির হয়ে যায়। নারীর হাসিতে এমন কি থাকে যা এত তীব্রভাবে আকর্ষণ করে? খোদা যেন নিজ হাতে এক নির্মম মোড়ে ফাঁদ বুনেছে, যেখানে চাইলেও চোখ ফেরানো যায় না। তার স্ত্রী হাসছে, রোশনের তো তাতে খুশি হওয়ার কথা, অথচ বুকের ভেতরে হঠাৎ ছড়িয়ে পড়ল শীতল জ্বালা। অতীত ফিরে আসছে নিঃশব্দে কিন্তু নির্মমভাবে। সিগারেটটা ফেলে দিয়ে রোশান একটা দীর্ঘশ্বাস নেয়। চোখ তার মোহনার দিকে স্থির, অথচ দৃষ্টিতে অশান্ত আগুন। মৃদু স্বরে সে নিজেকে শুনিয়েই উচ্চারণ করে,
তোমার পছন্দের প্রতিটা জিনিসই আমি কেড়ে নেব মোহনা। তোমার প্রতিটা সুখের গল্পে আমি বিষ মিশিয়ে দেব। যা যা কিছু তুমি ভালোবেসেছো সেগুলো একে একে ছিনিয়ে নেব। ইস, আমার ভাই ফারাজকে এসব না জানালেও পারতে। আয়শা সেই কখন থেকে আবরের ঘরে আশেপাশে ঘুর খাচ্ছে, কিন্তু সরকার ভাই তো ঘন্টার মতো নাক ডেকে ঘুমাচ্ছে, হয়তো তার জাগার নামই নেই। কিন্তু আর অপেক্ষা করলে চলবে না। ফারাজ ভাই যেহেতু আদেশ দিয়েছেন, তাই যে করে হোক অব্রকে নিচে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসাতে হবে। দরজার টোকা দেওয়া আগে আয়শা কান পেতে ভেতরে শব্দ শোনার চেষ্টা করে। হঠাৎই ভেতর থেকে আসে বিহলি কণ্ঠস্বর। তার ভেতরে থপ করে উঠে, চোখ কুচকে সন্দেহেও ঠোঁট কামড়ে ধরে, মনে মনে ঝাঁঝিয়ে ওঠে। তার মানে এই সরকারের বাচ্চা মেয়ে নিয়ে ঘরে ইচিকদানা বিচিকদানা খেলতে আসছে? ওরে শিয়ানা সরকার, তোর মতো মালি তো দেশে 2-4টারও দরকার। বাড়তি আগ্রহী দরজায় আরো ভালোভাবে কান পেতে শোনার চেষ্টা করতে আচমকা দরজাটা ভেতর থেকে খুলে যায়। কোনো প্রস্তুতি না থাকায় টাল সামলাতে না পেরে আয়শা প্রায় পড়ে যেতেই বসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত বাহু তাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে ধরে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে আয়শা, কিন্তু পরক্ষণেই তার নাকে আঘাত আনে ভ্যানিলা আর ল্যাভেন্ডারের তীব্র গন্ধ। পিটপিট করে চোখ ফেলে তাকাতে দেখতে পায় গভীর সম্মোহনী একজোড়া চোখ তার দিকে নিবদ্ধ। সেই চোখের গভীরতায় ডুবে যায় আয়শা, তবে আকস্মাৎ ভেসে আসে একটা চিন্তিত কণ্ঠস্বর। ঠিক আছো তুমি? চিত্রার জন্য একগাদা উপন্যাস এনে দিয়েছে ফারাজ, অথচ সে তো একটা বই চেয়েছিল, গোটা লাইব্রেরি তো নয়। মাত্র 2 দিনের জন্য এখানে থাকবে সে, এত বই দিয়ে কি করবে? বিছানার উপর বসে খাটের সঙ্গে হেলান দিয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে চিত্রা। গল্পের চূড়ান্ত টান মুহূর্তে আছে সে। বাইরে যাই ঘটুক, এখন তার মন পুরোপুরি ডুবে আছে বইয়ের পাতায়। মাত্রই ফারাজ কিচেন থেকে ফিরে এসেছে কিছু একটা হাতে করে। চিত্রা তাকে দেখে ও না দেখার ভান করে অভিমানের এক পৌর চাদর জড়িয়ে নেয় নিজের চারপাশে। ফারাজ এখনো তাকে বাড়ি ঘুরে দেখতে দেয়নি। চিত্রার মনটা বেশ খারাপ। অভিমানী মেঘ বালিকা অভিমান করেছে, এটা ফারাজ ভালো করে টের পেয়েছে। হাতের বাটিটা টেবিলে রেখে হঠাৎ চিত্রার পা ধরে এক টানে নিজের কাছে তাকে টেনে আনে। চিত্রার পা ধরে এক টানে তাকে নিজের কাছে টেনে আনে ফারাজ। ঘটনাটা এত দ্রুতই ঘটে যায় যে চিত্রা কিছু বুঝে উঠতেই পারে না। হঠাৎই পাওয়া এই ঘনিষ্ঠতায় সে একটু থমকে যায়। ফারাজ প্লিজ ছাড়ুন। চিত্রার কণ্ঠে কাঁপন। কারে শুনতে পাচ্ছি না বেবি জান, জোরে বলো। চিত্রা বৃত্তিতে ঠোঁট চেপে চ জাতীয় অস্পষ্ট শব্দ উচ্চারণ করে, কিন্তু তাতে ফারাজের বিন্দুমাত্র হেলদো নেই। চিত্রা একবার কৌতূহল ভরে টেবিলের উপর রাখে কাচের বাটির দিকে তাকে জিজ্ঞেস করে, ওর মধ্যে কি আছে? খাবার। আজ শুধু খাবো না, বরং তোমাকেও খাওয়াবো। চিত্রা রাগে মুখ পাকিয়ে বলে, আপনি সরুন আমার উপর থেকে। হাতির মতো শরীর নিয়ে অবলা পিঁপড়াকে পিষে মারতে চান? তুমি মরতে চাইলে পিষে মারতেও রাজি আছি। ফারাজ আর কথা না বাড়িয়ে চিত্রাকে পরম মমতায় ভালোবাসার ছোঁয়ায় রঙিন করে তোলে। ফারাজ আর কথা না বাড়িয়ে চিত্রাকে পরম মমতায় ভালোবাসার ছোঁয়ায় রাঙিয়ে তোলে। তার প্রতিটি স্পর্শে চিত্রার শরীর জুড়ে লাভার মতো উত্তাপ ছড়িয়ে পড়ে। এই কেমন শিহরণ, এই কেমন আকর্ষণ! ফারাজ ধীরে ধীরে তার দিকে ঝুঁকে পড়ে। চিত্রা নিজের শরীরটা বিছানার সঙ্গে মিশিয়ে দেয়। তার চোখ কথা বলছে, এই চোখের ভাষা কেবল ফারাজের জন্য সৃষ্টি। চিত্রা একটু কেঁপে উঠে বলে, আমার হাতে ব্যথা করছে। ফারাজ নেশালু কণ্ঠে মৃদু হেসে জবাব দেয়, চিন্তা করো না, মলম লাগিয়ে দেবো, না হয় নিজেই ব্যথার ওষুধ হয়ে যাব। দরজাটা খোলা আছে নাকি? চিত্রার স্বর আতঙ্কে কাঁপে। বলেই ফারাজ নিশ্চিন্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে নেয় কাচের বাটিটা। বাটিতে স্ট্রবেরি ওপরে ঢেলে দেওয়া হয়েছে ঘন সাদা কনডেন্স মিল্ক। সে সেখান থেকে একটি তুলে নিয়ে মুখে পুরে নিয়ে চিত্রাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, খাবে? চিত্রা মুখ ফিরিয়ে নেয়, না খাবো না। ফারাজ মুখের তীব্র অভিব্যক্তি এনে ছোট বাঁকিয়ে বলে, যা বেরি, তুই ময়লা খা, আবুলের নাতনি কোথাকার। চিত্রার সামনে বজ্র বসে আছে, সে একেবারে নীরব। চিত্রাও চুপচাপ, কিছু বলছে না। ইদানিং চিত্রার রক্তচাপ ঠিকঠাক থাকছে না, এই নিয়ে ফারাজ অনেক চিন্তিত। তাই আবারও বজ্রকে ডাকা হয়েছে তার প্রেশার মাপতে। বজ্র রুমে আসার পরই কাচের বাটিতে রাখা স্ট্রবেরিগুলোর দিকে তার নজর যায়। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, এই মা এসব কি? ফারাজ সঙ্গে সঙ্গে জবাব দেয়,
তোমার নাকের ঘি খাইবা নাকি? বজ্র এহেন কথা নাক মুখ কুচকে আসে। কথা না বাড়িয়ে চিত্রার পেশার মাপায়নে মন দেয়। ফারাজ একেবারে বজ্র গা ঘেঁষে বসে আছে, যেন সে নিজেই ডাক্তার, বারবার নির্দেশ দিচ্ছে। এইভাবে করো, না না ওইভাবে করো। বজ্র বিরক্ত হলেও মুখে কিছু বলছে না। আরে বজ্রপাত, এতক্ষণ লাগে প্রেশার মাপতে? ফারাজের প্রশ্ন বজ্র মাথা তুলে তাকায়। ভাই গায়ের ওপর থেকে একটু সরবি, আগে আমাকে কাজটা করতে দে। কর, তবে সাবধানে, বেশি ছোঁয়াছুঁয়ি করিস না, কখন আবার কোন ভাইরাস ছড়ায়। বজ্র ধৈর্য ধরে চিত্রার প্রেশার মাপে। রিপোর্ট ঠিক আছে, তবে খাবার দাবারে একটু নজর দিতে হবে। সে চিত্রার দিকে তাকিয়ে বলে, ভাবির দুধ ডিম বেশি খাওয়া দরকার, শরীরটা একটু দুর্বল। ফারাজ এক মুহূর্ত চুপ থাকতে পারে না। ওকে ওকে, তোর কাজ শেষ, শেষ হলে এবার রাস্তা মাপ। বজ্র অবাক হয়ে তার দিকে তাকায়। চিত্রা লজ্জা মাথা নিচু করে। এমন করে কেউ কারোর সঙ্গে কথা বলে? এই লোককে কি কোনো নিয়মে ঠিক করা সম্ভব? ভাইয়া, আপনি কিছু মনে করবেন না। চিত্রা ধীরে বলে, আপনি জানেন তো উনি একটু এমনই। বজ্রের মুখে মৃদু এক হাসি খেলে যায়। কিছু বলার জন্য মুখ খুলতেই ফারাজ তীর্যক চোখে তাকায়। দাঁত কেলানো বন্ধ কর ভাই, 32টা দাঁত একার তোর নেই। বজ্রর মুখ মুহূর্তে গভীর হয়ে যায়। ফারাজ এবার চিত্রার দিকে ঘুরে তাকায়। বউ শোনো, এই বজ্রকে ভাই রাখো তুমি কোন আক্কেলে? আজ থেকে ওকে চাচা ডাকবে। একটু থেমে আবার বলে, না না চাচাও না, আজকাল চাচাদের সঙ্গে মোহব্বত হয়। তুমি বজ্রকে আব্বা ডাকবে, দুনিয়ার সব পুরুষকেই আব্বার চোখে দেখবে। চিত্র বিস্মিত বিরক্ত। কেন? এই নিয়ম শুধু আমার জন্যই কেন? আপনি ফারাজ বাচ্চাদের মতো কথা বলছেন। ফারাজ গম্ভীর হয়ে বলে, আমার চোখে সব নারী হলো মায়ের মতো, শুধু তুমি বউয়ের মতো, তাই তোমাকেও হতে হবে আমার মতো। আমাদের চোখে পৃথিবীর সব নারী পুরুষ আমাদের বাচ্চার মতো। বজ্র একটা কথাও না বলে উঠে দাঁড়ায়। এখানে বসে অপমান সহ্য করার আর ইচ্ছে নেই তার। সে চলে যেতে উদ্যত হতেই চিত্রা তাকে থামাতে যায়। তখনই ফারাজ তার হাত চেপে ধরে। শালায়, তোমার হাত ধরে প্রেশার মাপছে, যেন এই দৃশ্য যে আমি কলিজা হাতে নিয়ে দেখেছি। চিত্রা ধৈর্য ফুরায়। তো কি, সে আমার ঠ্যাং ধরে প্রেসার মাপবে? এই বউ, ধরাধরি কথা বাদ দাও, কেমন যেন শুনতে লাগে। চলো ওয়াশরুমে, তোমার হাত ধুয়ে দিই। আবার কি হয়েছে? হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু সব দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো হাতটা। ওই বজ্রপাতের নোংরা হাতের স্পর্শ তোমার গায়ে লেগেছে, ইচ্ছে তো করছে হাতটাই কেটে ফেলি। চিত্রা এবার ঠান্ডা কণ্ঠে বলে, আপনার মুসলমানের সময়ও কত মানুষ কত গুরুত্বপূর্ণ জায়গায় কতবার স্পর্শ করেছে। আমারও তো সেই সব ভেবে কাটাকাটি করতে মন চায়। কই, তবু তো মুখ খুলিনি। আর থতমত খায়, হকচকি বলে, চা দুষ্টু বউ, আস্তাগফিরুল্লাহ। আয়শা লজ্জায় অব্র দিকে তাকাতে পারছে না। একদিকে ভুল বুঝাবুঝি, অন্যদিকে অসতর্কতায় সোজা গিয়ে পড়েছে অবসর গায়ে। পরিস্থিতি এমনই বিব্রতকর যে চোখ তুলে তাকানোটাই মুশকিল। ল্যাপটপের মধ্যে যে ভিডিও দেখছিল লোকটা, তাতে মেয়ের গলা শুনেই আয়শা না হয় একটু ভুলই ভেবেছিল, বেশি কিছু তো নয় আর। কিন্তু যা ভাবায় তা হলো, অব্র কেন এত স্বাভাবিক, এত মৃদুভাবে কথা বলছে। সে তো চাইলেই রাগ দেখাতে পারে তার গায়ের উপর পড়ার জন্য। নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। ডালমে কুছ তো কালা হে। বিষয় পাল্টাতে আয়শা হঠাৎ জিজ্ঞেস করলো, এই বাড়িতে কোনো কাজের লোক নেই কেন? মানে ওই বাড়িতে তো অনেকেই ছিল, রান্না বান্নার গৃহস্থলীর কাজে সাহায্য করত। অব্র কাঁধ বাঁকিয়ে বলল, ফারাজ ভাই এই বাড়িতে বাইরের কাউকে অ্যালাউ করে না। তোমাকে যে গাড়িতে করে এখানে আনা হয়েছে সেটাই তোমার সাত কপাল। কিন্তু কপাল তো আমার একটাই। আশা মুচকি এসে জিজ্ঞেস করলো, তোমার পরিবারে কে কে আছে? এই প্রশ্নে অব্র থমকে গেল। একটু চিন্তা করে গলার স্বর নিচু করে বলল, পরিবার? সেটা আবার কেমন জিনিস? একটা অন্যমনস্ক হাসি চলল তার ছোচের কোণে। আয়শা অব্র সেই হাসির দিকে তাকায়, মনে মনে শুধু হয়, কে বলেছে শুধু নারী সৌন্দর্য অপূর্ব? কখনো কখনো পুরুষের এক চিলতে হাসিও বিস্ময়ে ভরিয়ে দিতে পারে হৃদয়। হঠাৎ আয়শা কপট রাগে বলল, আজ এত শান্ত ভালো মানুষ হয়ে গেছো যে, অথচ গতকাল সারা রাত আমি শুধু বদনা নিয়ে ছোটাছুটি করলাম। চাটনির মধ্যে কি মিশিয়েছিলে বলো তো? অব্র হাসতে হাসতে জবাব দিল, কয় প্যাকেট খেয়েছিলে মনে আছে?
আয়শা গুনে গুনে বলল, 7 প্যাকেট। বেঁচে গেছো এটাই অনেক। এমন খাই খাই মেয়ে আমি জীবনেও দেখি নাই। অভ্র নাটকীয়ভাবে চোখ বড় বড় করলো। খোটা দিও না চান্দু। আয়শা মুখ ফুলিয়ে বলল, ওয়েট ময়লাওয়ালি, এই এত শুদ্ধ বাংলায় কথা বলছো কিভাবে? মুখে ঘিচিনি লাগিয়েছো নাকি? অভ্র এক পা সামনে এগুতেই আয়শা সতর্ক হয়ে দুপা পিছিয়ে গেল। তবু কিছু বলার আগেই অভ্র ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে না তাকিয়ে সে ফোন হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আয়শা তার পেছনে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে বলে, এই শালার জ্বালাই আর একটুখানি ঝাঁকানাকা হইতে পারুম না মনে হয়। সব সময় মূর্খ বানাইবার চেষ্টা করে শালা। এটার সঙ্গে ভালো করে কথা বললেও কেমন করে। একবার তো ময়লার শাক খাওয়াইছি, পরের বার এটারে ড্রেনের শরবত খাওয়ামো। মুখ ভেঙচিয়ে কোমর দুলিয়ে জায়গা ছেড়ে উঠে চলে যায় আয়শা। চিত্রাকে নিজের কাছে এনে বসায় ফারাজ ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, হাতে ব্যথা বলেই তো আজ চুলগুলো ঠিক করে আঁচড়াতে পারোনি, তাই না? চিত্রা ধীরে মাথা নাড়ে। ফারাজ ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, কপালে আলতো চুমু এঁকে ড্রেসিং টেবিল থেকে চিরুনি তুলে নেয়। আমি তো আছি বিবিজান, আমি থাকতে তোমার এত কষ্ট করার কি দরকার? চিত্রার কোমর ছুঁই ছুঁই করে নামা ঘন কালো চুলে চিরুনি চালায় সে। চুলে জট বেঁধে গেলে সাবধানে খুলে দেয়, মাঝে মাঝে ব্যথার জায়গাগুলিতে ঠোঁট ছুঁয়ে দেয়। ভালোবাসার পরশ। চিত্রার চোখ বন্ধ করে অনুভব করে সে মুহূর্তগুলো কখনো ভাবেনি কোনো পুরুষ তার প্রতি এমন নিঃস্বার্থ যত্নশীল হতে পারে, এতটা ভালোবাসতে পারে। কজন পুরুষ আছে বউকে কাজ করতে দেয় না? এই তো দুপুরেও নিজ হাতে কি একটা যে রান্না করে খাইয়ে দিয়েছে তাকে। এই লোকের রান্নার হাত তো ভালোই। চুল আঁচড়ানো শেষ হলে ফারাজ তাকে আলতো করে নিজের বুকে জড়িয়ে ধরে। চিত্রা চোখ বুজে ফেলে। ফারাজের বুকটা চিরচেনা আশ্রয় তার। ওখানে মাথা রাখলেই যেন দুনিয়ার সব যন্ত্রণাগুলো দূরে সরে যায় আর শান্তির ভারে ঘুম নেমে আসে চোখে। বিবিজান। ফারাজ নিচু স্বরে ডাকে। চিত্রা জবাব দেয় তার ঘুম জড়ানো কণ্ঠে, বাইরে যাব। কোনো কাজ আছে? চিত্রা ধীরে জানতে চায়। হ্যাঁ আছে। চিত্রার মুখটা একটু বিষণ্ণ হয়ে আসে। সেই মুখ দেখে ফারাজ মুচকি হাসে। তোমাকেও নিয়ে যাব সঙ্গে করে, তৈরি হও, আমরা ঘুরতে যাচ্ছি। চিত্রা ফারাজের দিকে অবিশ্বাস ভরা চোখে তাকায়। খুশিতে মুখটা জলজল করে ওঠে। সে শিশুর মতো চমকে জিজ্ঞেস করে, না মিথ্যে। চিত্রার মুখটা মুহূর্তে শুকিয়ে যায়। অভিমানী চোখে তাকাতে ফারাজ তার চিবুক ছুঁয়ে আলতো স্বরে বলল, আরে আবুলের নাতনি, 3 সত্যি। ভোরের আলো ফোটার কিছু আগেই বাড়ি ফিরেছে রাজন আর জোহান। সারা রাত দুই ভাই কোথায় ছিল কেউ জানে না। সেই যে বেরিয়েছিল আর ফেরেনি। রাজন ফিরে ঠান্ডা পানিতে গোসল করে নেয়, তারপর কিছু না খেয়ে বিছানায় শুয়ে পড়ে। যেন ঘুম নয়, ঘুমের ছদ্মবেশে লুকিয়ে আছে কোনো গাঢ় ক্লান্তি। রাজনের আগেও 3জন স্ত্রী ছিল, কেউ স্থায়ী হয়নি। 3জনই নাকি মারা গেছে। কথাটা বাইরে যত সহজে বলা যায়, নদীর কাছে তা অস্বাভাবিক ততটাই লাগে। বিশ্বাস করতে মন চায় না তার। সে জানে তার স্বামী নামক মানুষটা। মাঝে মাঝে তার মনে হয় রাজন কোনো হিংস্র জানোয়ার যে ঘর করছে কিন্তু সংসার বোঝে না। নামাজ পড়ে নদী, আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে একটা সন্তান চায় সে, একটি পুত্র সন্তান যাকে ঘিরে গড়ে উঠবে তাদের জীবনের নিজের একটা ছোট্ট জগৎ। সুবাদে তার ভাগ্য খুলে যায়, তাহলে ক্ষতি কি? নদীও তো চায় তার স্বামী তাকে ভালোবাসুক, খুব করে ভালোবাসুক না, অত্যাধিক কিছু নয়। কেবল একজন স্ত্রী যতখানি ভালোবাসা প্রাপ্য সেই কেবল সেইটুকু চায়। কিন্তু সে জানে যদি ছেলে সন্তান না হয় তাহলে হয়তো কখনোই সেই ভালোবাসার জায়গাটুকু পাবে না। অথচ হয়তো চিরকালই সে একজন অযোগ্য রয়ে যাবে রাজনের চোখে, সমাজের চোখে, নিজের চোখে। বিকেল হয়ে গেছে, নদীর পেটে কিচ্ছু পড়েনি। আজ খেতে মন চায় না। রাজন এখনো ঘুমিয়ে উঠতে পারে আবার নাও পারে, তবে সে উঠলেই বা কি? আজ তো তার নদীর বাড়িতে টাকা পাঠানোর কথা, হয়তো ঘুম থেকে উঠলে পাঠাবে। এসব ভেবে আর কি হবে? নদী জানে টাকার লেনদেন দিয়ে পাপের ঋণ মেটানো যায় না। পাপ কখনো মুছে যায় না, ওটা গায়ে রয়ে যায় একরাশ কলঙ্ক হয়ে। 9টা রাতে জ্বর এসেছিল, সারা রাত কেঁদে কেটেছে তার। দুপুরে একটু ঘুম এসেছে, অথচ সেই ঘুমের মধ্যেও যেন ব্যথা লুকিয়ে আছে। একটা নিষ্পাপ শিশুর
নিঃশব্দ আরতি। রাজন কখনো তার দিকে ফিরে তাকায়নি, কখনো বাবা হয়ে উঠেনি সে। স্নেহ তো দূরের কথা, দায়িত্বের ছায়াটুকু সে মেলেনি নুরির ভাগ্যে। অথচ দেখো না ফারাজ আর রোশান, ওরা নুরিকে নিয়ে পাগল। একটুখানি কাশি হলে অস্থির হয়ে পড়ে। নদীর বুকটা হু হু করে উঠছে। কপালটাই বুঝি পোড়া মেয়েটার। এমন এক নিষ্পাপ শিশুর ঠাঁই হওয়া উচিত ছিল রাজনের মতো হিংস্র এক পুরুষের ঘরে। ওর জায়গা হওয়া উচিত ছিল ফারাজের কোলে, সেই ঘরে যেখানে ভালোবাসা যেমন প্রবল তেমনি সুরক্ষাও নিশ্চিত। হ্যাঁ, ফারাজ নিখুঁত নয়, সে নিজেও পাপে মোড়া, তবুও সে জানে কিভাবে আপনজনের জন্য লড়তে হয়। তার নিজের বলতে যা কিছু তা বাঁচানোর জন্য পুরো দুনিয়াকে সে উল্টে দিতে পারে। নিজের বলতে যদি কেউ একবার জায়গায় পায় তার মনে, তবে সেই জন্য সে নিঃশ্বাস পর্যন্ত বাজি রাখতে পারে। নদী চুপচাপ নুরির পাশেই বসে থাকে, তার হাতের তালুতে নুরির ছোট্ট আঙুল রাখা, নীরবী সুধায়। মারে দাবি রাখিস না তুই। বিকেলের নরম আলোয় ঘরের প্রতিটি কোণায় মেখে আছে সোনালি ছায়া। জানালার পর্দা হেলে দুলছে বাইরের মন ছুঁয়ে যাওয়া এক টুকরো বাতাস, প্রকৃতির সবচেয়ে কোমল উপহার। এমন বাতাসের সামনে আধুনিক পৃথিবীর সব কৃত্রিমতাই বড়ই তুচ্ছ লাগে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চিত্রা, পেছনে ফারাজ। চিত্রার কাঁধে শাড়ির আঁচল ঝুলছে। ফারাজ কপাল কুঁচকে মন দিয়ে তাকে সাজাতে ব্যস্ত। এই নিয়ে চতুর্থবার, কখনো আঁচল পড়ে যাচ্ছে, কখনো পিন ঠিক মতো বসছে না, তবুও ফারাজ দমছে না। এমন মনোযোগে যেন শাড়ি নয়, কোনো প্রিয় শিল্পকর্ম সাজিয়ে তুলছে সে। চিত্রা আয়নায় ফারাজের মুখ দেখে একটু হেসেই ফেল। ফারাজ তখন বলে উঠল, হাই বউ, এই শাড়িটা ভালো না রে, বারবার খুলে যাচ্ছে। চিত্রা একচুল হেসে ঠোঁটে রক্ত যাওয়ার মতো দুষ্টু ভঙ্গি এনে বলে, আপনি ঠিকমতো পরাতে না পারলে তো শাড়ি কেন, সবই খুলে যাবে। ফারাজ এবার একদমে থেমে তার দিকে তাকায়, চোখে মুখে মিশ্র অনুভূতি। সে ধীরে চিত্রার চুল সরিয়ে দেয় এক পাশে, মুচকি হেসে ফিসফিস করে বলে, হ্যাঁ এই বেবি জান, শাড়ি পরা লাগবে না, তোমাকে সবভাবে আমার ভালো লাগে, কিছু পরলেও আর না পরলেও। হয়েছে, ছাড়ুন। আসলে পড়াতে পারছেন না, তাই কত কথা আরো বলবেন। শেষবারের চেষ্টায় কষ্ট করে হলেও ফারাজ শাড়িটা ঠিকঠাক চিত্রার গায়ে পরিয়ে দেয়। নিঃশ্বাস ফেলে তাকায়, তারপর চুপচাপ বসে পড়ে চিত্রার পায়ের কাছে। নিচু হয়ে চিত্রার উরুর উপর তার দুটো পা তুলে নেয় নিজের হাতে, আলতা ছুঁয়ে দেয় নরম পায়ে, আদর করে একজোড়া সোনার নুপুরও পরিয়ে দেয়। চিত্রা তাকিয়ে এক দৃষ্টিতে, তার চোখে বিস্ময়। এই মানুষটা যাকে সে ঘৃণা করত, যে ছিল একরোখা, সেও আজ এতটা কোমল। ফারাজ এবার চিত্রার হাতে মেহেদির টিউব তুলে দেয়, ধীরে ধীরে ভালোবাসার দিয়ে আঁকে। নকশাটা তেমন নিখুঁত নয়, এবড়ো খেবড়ো, তবুও চিত্রার চোখে চোখ যে সরে না। যখন ফারাজ তার তালুতে নিজের নামটা লিখে দেয়, তখন চিত্রা ফিসফিস করে জিজ্ঞেস করে, এবার কি ভালোবাসা দিয়ে মেরে ফেলবেন আমায়? ফারাজ কিছু বলে না, শুধু একটুখানি হাসে। সেই হাসিতে কোনো পুরুষালী উদ্ধত্ত নেই, শুধু আছে একরাশ মায়া, ভালোবাসা। বিকেলটা মেঘলা, হালকা নরম বাতাস বইছে, আকাশে রোদের বদলে ছায়া। কিন্তু সেই ছায়া মন ভার করা নয়, বরং এক ধরনের স্নিগ্ধ প্রশান্তি নিয়ে এসেছে চারিপাশে। চিত্রা আর ফারাজ রিকশায় বের হয়, গাড়ি নয়, কারণ চিত্রা গাড়িতে উঠলে বমি করে। ফারাজ জানে এই বউটা বিলাসিতার চেয়ে সাধারণই বেশি ভালোবাসে। হুট তোলা রিক্সা ধীরে ধীরে চলতে থাকে এ ব্লক থেকে আই ব্লক ওয়ালটন বাড়ির দিকে। চিত্রা ফারাজের পাশের সিটে বসে আছে। ফারাজ তার হাতের চিত্রার হাতটাকে শক্ত করে জড়িয়ে আছে। শাড়ির আঁচল বাতাসে হালকা দুলছে, নুপুরের শব্দ মিলিয়ে যাচ্ছে রিক্সার টুংটাং টিনে। ফারাজ এবার একবার তাকিয়ে দেখে পাশে বসা মেয়েটিকে। চোখে তার আনন্দ, ছোটে একটা প্রশান্তির হাসি। এর চেয়ে বেশি কিছু কি চাই? ফারাজের মন বলে, না, আর কিছুই চাই না। এই মুহূর্তটাই যদি চিরকাল থাকে সেটাই যথেষ্ট। সন্ধ্যার স্নিগ্ধ আবহে আকাশে জমে উঠেছে মেঘের ফেলা, হালকা বাতাস বইছে চারিপাশে। দিনের শেষে ক্লান্ত শহরটাকে একটু মেঘ ছুঁয়ে শান্ত করতে চায়। যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে আছে ফারাজ আর চিত্রা। ব্যস্ত সড়কের হুলস্থুল ভেদ করে দুজনই আলাদা একটা জগতে প্রবেশ করেছে।
যেই জগতে সবকিছু পেরিয়ে কেবল চিত্রা আর ফারাজের বসবাস। সে ঢুকতে ফারাজ একটা আইসক্রিম কিনে দেয় তার চিত্রার হাতে। চিত্রা অবাক হয়ে তাকায় তার দিকে। এই মানুষটা না চাইতেই সব বুঝে যায় কি করে? সময় যতই গড়াচ্ছে প্রতিনিয়ত তাকে চমকে দিচ্ছে, মাঝে মাঝে বিরক্ত করে, আর ঠিক পরক্ষণেই মনের মতো করে কিছু বসে মন জয় করে নেয়। চিত্রা আইসক্রিমের দামের ট্যাগটা দেখে হঠাৎই হেসে উঠে বলে, আরে এই সামান্য একটা আইসক্রিমের এত দাম? ঢাকা শহর মানেই তো দেখি ডাকাতি। এই ঘুণে ধরা শহরটা টাকায় খায়। ফারাজ এক পলক চিত্রার দিকে তাকায়, ঠোঁটের কোণে মুচকি হাসি। সে চিত্রার কাঁধে হাত রেখে বলে, তোমার মুখের হাসির কাছে কোটি টাকার জিনিসও নেহাত সস্তা ঠেকে। চিত্রা কিছু বলে না, চোখ নামিয়ে হাসে। সন্ধ্যার আলোয় তার মুখে কেমন অদ্ভুত কোমলতা ছড়িয়ে পড়ে, যেমনটা হয় কখনো ভিজে মাটির গন্ধে, কখনো প্রথম প্রেমের ছোঁয়ায়। এই শহর, এই মেঘলা সন্ধ্যা, এই ভালোবাসা সব মিলিয়ে মুহূর্তটা ঠিক ছবির মতো হয়ে দাঁড়ায়। শপিং শেষ হলে ফারাজের মাথায় বাজ পড়ে। এত জিনিসপত্র। প্রথমে ভাবলো সব নিজেই টেনে নিয়ে যাবে, কিন্তু পরক্ষণ উপলব্ধি করলো এই কাজ তার একার নয়। শেষে নিরুপায় হয়ে ফোন করে ডাকলো অভ্রকে। যখন অভ্র এসেছে দেখে যমুনা মলের সামনে ফারাজ দাঁড়িয়ে আছে, দুই হাতে গাদা গাদা ব্যাগ, মুখে অস্থির বিরক্তি, আর পাশে দাঁড়িয়ে মিষ্টি মুখে চিত্রা। সে থমকে যায়। চেনা মানুষ অচেনা আচরণ করলে যেমন হয় ঠিক তেমন। এটাই ফারাজ, সেই স্বার্থপর একরোখা নিজের জগতে ডুবে থাকা লোকটা? নাকি এখন যা দেখছি সবই তার একটা ধোঁকা? ফারাজ নিজেকে ফাঁকি দিচ্ছে নাকি তাদের সবাইকে? আরে এই ফালতু কুদ্দুসের বাপ ধর ভাই, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। গাড়ি নিয়ে যমুনার পকেট গেটের সামনে এসে দাঁড়া। ফারাজ বিরক্ত গলায় বলল। আপনি কই যাবেন আবার? অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, রোমান্স করতে চুনোপুটি? তুই সিঙ্গেল, জলে পুড়ে মর। ফারাজ চিত্রার হাত টেনে ধরে পকেট গেটের দিকে হাঁটা শুরু করে। চিত্রা অভ্রকেও তাদের সঙ্গে আসার জন্য বলতে বলতে এগিয়ে গেলে ফারাজ হালকা টান দিয়ে চিত্রাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলে হচ্ছে, ছ্যাঁ বউ, ওই বেটা সিঙ্গেল মানুষ হলো পৃথিবীর বুকে বেঁচে থাকা মহামারীর মতো। ওদের সংস্পর্শে গেলে তুমিও দেখবে জুটিহীনা বিধবা হয়ে গিয়েছো। ওদের কাছে যেও না, আসো আসো বউ, স্বামীর বুকে আসো। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চায়ের আড্ডায় এখনো ভিড় জমে আছে। চায়ের কাপ ভাসছে ধোয়া। সেই ভিড় ঠেলে ফারাজে চিত্রার জন্য চা আনতে গেছে। এটা ভাবতেই যেন আশ্চর্য লাগে, তাই না? চিত্রা গাড়ির সামনে দাঁড়িয়ে, অভ্র পাশে। আকাশ এখনো গুমট, যে কোনো মুহূর্তে আবারও নামতে পারে বৃষ্টি। চিত্রার চোখ আটকে থাকে ফারাজের দিকে। দোকানে ভিড়ে ব্যস্ত সে, ভিড় মারিয়ে বইয়ের জন্য চা আনতে সে দৃষ্টি সরায় না। চিত্রা ঠোঁট কাঁপে, মুখ থমথমে। সে অভ্রকে জিজ্ঞেস করে, অভ্র যা আনতে বলেছিলাম আনা হয়েছে সব? জি। মাথা নাড়ে। এক তৈরি তো? হ্যাঁ। এক মুহূর্ত থেমে চিত্রা আবার বলে, আর ছুরিটা? আকাশ ঠেকে আছে ধোঁয়াটে সীসার মতো। ভারী মেঘের আড়ালে ঝড় আসার আগে শহরটা ঢেকে দিচ্ছে এক অচেনা চাদরে। বাতাসে হালকা ঠান্ডা, রাস্তার গাড়ি হর্ন আর মানুষের পায়ের ধ্বনি মিশে অস্থির কোলাহল তৈরি হয়েছে। এই শহর বিশ্রাম চেনে না। মানুষের ঢল, ট্রাফিকের জট, হেডলাইটের ঝলক, সবকিছু জীবন্ত একটা অজগর হয়ে কিলবিল করে এগিয়ে চলে। ব্যস্ত মানুষের কিলবিল করতে থাকা শহরে চায়ের আড্ডার সামনে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে ফারাজ। চোখে তার বাইরের কোলাহল চেনে না, কিংবা সে চায় না চিনতে। হঠাৎই একটা অচেনা মেয়ে এসে দাঁড়ায় ফারাজের পাশে। কুণ্ঠাহীন দৃষ্টিতে এক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে, যেন চোখ দিয়ে সে বলছে অনেক কিছু। ফারাজ কিছুটা অস্বস্তি বোধ করলেও মুখে কোনো ভাব প্রকাশ করে না। ভান করে যেন সে কিছু দিচ্ছেই না। কিন্তু হঠাৎই মেয়েটি বলে উঠে, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমার চা নিয়ে যান। ফারাজ অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে। তার হাতে 2 কাপ চা। একটু থেমে কিছুটা দ্বিধা নিয়ে ফারাজ বলে, আচ্ছা দেন। পকেট থেকে মানিব্যাগ বের করতেই যাবে, এমন সময় মেয়েটি বলে, চায়ের বদলে অন্য কিছু চাই। ফারাজের কপালে ভাঁজ পড়ে। কি চাই? মেয়েটা এক কথায় উত্তর দেয়। নাম্বার। ফারাজ হাসে। ও আচ্ছা, ওয়েট।
গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চিত্রা আর অভ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে ফারাজের দিকে। চিত্রার মুখে চাপা রাগ, চোখে জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলছে। সে নিজে এখানে দাঁড়িয়ে অথচ তার সামনে সামনে অন্য মেয়েকে নাম্বার দিচ্ছে। ফারাজ নাম্বারটা দিয়ে মেয়েটার হাতে টাকা গুঁজে দিয়ে বলে, ফারাজ ফাও খায় না, ফাও খেলে পেট খারাপ করে।